আজকে আমি তোমাদের পড়াবো শস্যের গঠন। এর মধ্যে কি কি রয়েছে, শস্য কাকে বলে, শস্য কয় প্রকার, কি কি, এটা একটা পার্ট। এর সঙ্গে আরেকটা ছোট্ট পার্ট তোমাদের পড়াবো ফল, প্রকৃত ফল, অপ্রকৃত ফল, এই জায়গাগুলো পড়াবো। আর অ্যাপোমিক্সিস, বহুভ্রূণতা, এই জায়গাগুলো এর সঙ্গে আমি অ্যাড করে দেবো এই ক্লাসের মধ্যে। আমি তোমাদের শিক্ষা বন্ধুর সেই পরিচিত স্যার P.satra বাবু, ক্লাস 12-এর জীবনবিজ্ঞান ক্লাস আরম্ভ করছি। দেখো আজকে তোমাদের কি পড়াচ্ছি, শস্যের গঠন। আমরা গত ক্লাসে পড়েছিলাম নিষেকের দুটো প্রক্রিয়া, দ্বিনিষেক। সেখানে দেখো নির্ণীত নিউক্লিয়াস সঙ্গে নির্ণীত নিউক্লিয়াসটি ছিল 2n, তার সঙ্গে যুক্ত হয়েছিল পুংগ্যামেট, দিয়ে কিছু ছিল 3n, যার আরেক নাম কি শস্য। এটাকেই বলা হচ্ছে শস্য। এই শস্যটি বারবার বারবার বিভাজিত হয়, অসংখ্য শস্য তৈরি করবে, যেটা ভ্রূণের প্রধান খাদ্য। একটা ভ্রূণের প্রধান খাদ্য, একটা ভ্রূণকে বাঁচিয়ে রাখবে কে? শস্য। শস্য হচ্ছে ভ্রূণের প্রধান খাদ্য। সেই শস্যের সম্বন্ধে আমি যখন বর্ণনা করব বা জানবো, সেই জায়গা থেকে আমরা কি পড়ব, যে গুপ্তবীজী উদ্ভিদের ডিম্বাশয় ভ্রূণস্থলীর মধ্যে অবস্থানকারী শস্য নিউক্লিয়াস এর কোষগুলি বারবার বিভাজিত হয়ে যে ভ্রূণ বা শিশু উদ্ভিদের পুষ্টি যোগান দেয়, খাদ্য যোগান দেয়, তাকে বলা হচ্ছে শস্য। এই শস্যর গুপ্তবীজী উদ্ভিদের 3 ধরনের হয়। কি কি? 1 নম্বর সেলুলার নিউক্লিয়ার শস্য, নিউক্লিয়ার শস্য। 2 নম্বর সেলুলার শস্য। 3 নম্বর হ্যালোবিয়াল শস্য। হ্যালোবিয়াল শস্য। এবার 3টা শস্য কিভাবে গঠিত হচ্ছে সেগুলো আমাদের জানার বিষয়। ফার্স্ট চলে আসে নিউক্লিয়ার শস্য, সিম্পল জিনিস, একদম কোনো জটিলতার প্রশ্ন নেই, কিচ্ছু জানার নেই। সেখানে তোমরা কি দেখবে, আমি প্রথমেই তোমাদেরকে লিখে দিয়েছি নির্ণীত নিউক্লিয়াস মানে পুংগ্যামেট মিলিত কি তৈরি হচ্ছে 3n, ডিপ্লয়েড শস্য। আমি ধরে নিলাম এই একটা কোষের মধ্যে একটা নিউক্লিয়াস আছে, এটা ডিপ্লয়েড শস্য, এটা ডিপ্লয়েড শস্য নিউক্লিয়াস। বলেছেন যে এই ডিপ্লয়েড শস্য নিউক্লিয়াসটি বারবার বারবার অসংখ্যবার বিভাজিত হবে। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় অসংখ্যবার বিভাজিত, বহুবার বিভাজিত হবে, মানে কোষের মধ্যে পুরো নিউক্লিয়াস ছড়িয়ে পড়বে। দেখো এগুলো সব নিউক্লিয়াস। তাহলে ডিপ্লয়েড নিউক্লিয়াসটি বারবার বিভাজিত, অসংখ্য নিউক্লিয়াস গঠন করলো। কি হবে শেষমেশ? না, এই নিউক্লিয়াসগুলো যে তৈরি হয়েছে এগুলো একটা কোষের পরিধি বরাবর অবস্থান করবে, মানে এরকম ধার বরাবর চলে আসবে, এ মাঝে থাকবে না। তাহলে দেখো, তাহলে নিউক্লিয়াস যখন একটা কোষের পরিধি বরাবর চলে এলো, তখন মাঝখানটা কি হলো? ফাঁকা গহ্বর সৃষ্টি হলো, ভ্যাকুয়াল সৃষ্টি হলো। এই ধরনের শস্য উৎপাদনকে বলা হয় নিউক্লিয়ার শস্য। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। সেকেন্ড পয়েন্ট, সেলুলার শস্য। সেলুলার শস্যটা একই জিনিস, একটু উল্টো হবে। কিরকম ব্যাপারটা বলা হয়েছে? না, সেক্ষেত্রে বলা হয়েছে একটি কোষ, এর মধ্যে একটি নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটি বিভাজিত হবে, কিন্তু এরকম নিউক্লিয়াস শস্য পুরোটা রাউন্ড করে বিভাজিত হয়েছিল না, এখানে বিভাজনটা অন্য ধরনের হবে।
এই যে কোষটা তৈরি হয়েছে, এই কোষটা পুরোটাই থাকবে না, হালকা করে উপরে উপরে একটু পরে উপর থেকে এক ধার থেকে নিউক্লিয়াস গঠিত হয়ে আসবে, এক ধার থেকে। এইভাবে ধীরে 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 পুরো ভূস্থলীটা পূরণ হবে। তারপর স্টেপে আমরা কি দেখব, এখানে আমরা এসে দেখব তারপরের স্টেপে এটা নিউক্লিয়াস, এটি কোষ, এর পুরোটার মধ্যেই চলে আসবে নিউক্লিয়াস। ফ্রি নিউক্লিয়াস গোটাটাই ঘুরে বেড়াবে। এই ধরনের শস্য যে সকল উদ্ভিদ দেখা যায় তাদের বলা হয় কি, সে সকল উদ্ভিদ না, সেই শস্যকে বলা হচ্ছে সেলুলার শস্য। উদাহরণ কি আছে, এক্সাম্পল ধুতরা। ধুতরা ক্লিয়ার। পরের স্টেপ, পরের পয়েন্ট কি আছে, হ্যালোবিয়াল শস্য। হ্যালোবিয়াল শস্যটি একই সিস্টেম, একটি টেপ্লয়েড নিউক্লিয়াস। তো পরবর্তীকালে কি হবে না, এই টিপ্লয়েড নিউক্লিয়াসটা নাকি প্রস্থ বরাবর আগে বিভাজিত হবে, দুটো নিউক্লিয়াস গঠন হবে। একটা নিউক্লিয়াস ছিল, দুটো নিউক্লিয়াস গঠন হবে, প্রস্থ বরাবর বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস গঠিত হবে। একটিকে বলা হচ্ছে মানে এই ধরনের মাইক্রো বা প্রান্তীয় কোষ ওপরেরটাকে, আর নিচেরটাকে বলো কি প্রান্ত কোষ। তাহলে দেখো এখানে আমরা দেখলাম প্রথমে হ্যালোবিয়াল শস্যের ক্ষেত্রে অনুপ্রস্থ হয়ে বিভাজনের দ্বারা দুটি অসমানভাবে বিভাজিত দুটি কোষ গঠন করলো। একটি থাকবে ডিম্বগ্রন্থের দিকে, আরেকটি থাকবে ডিম্বক মূলের দিকে, দুটো কোষ গঠন হলো। এবার ডিম্বক মূলের দিকে এই কোষটা আছে ডিম্বক মূলের দিকে, আর এই কোষটি কোথায় দিকে আছে না ডিম্বগ্রন্থের দিকে। এবার ঘটনাটা কি ঘটবে না, ডিম্বক মূলের দিকে যে কোষটি ছিল, এই ডিম্বক মূলের এই যে কোষটি ডিম্বক মূলের দিকে, এই কোষটির গঠন আলাদা হবে আর ওই কোষটির গঠন আলাদা হবে। মানে এই নিচের ডিম্বক রন্ধ্রের মূলের দিকে যে কোষটি ছিল সে তার থেকে ছোট্ট হয়ে বেশ আকার গঠন করবে। দেখো এ আবার অনুপ্রস্থ বিভাজিত দুটো, আর উপরে যেটা আছে সে তার বিভাজিত ফুটবলের আকার ধারণ করবে, গোল আকার ধারণ করবে। সিস্টেমটাই দেখো সম্পূর্ণ তাদের থেকে আলাদা হয়ে গেল। তাহলে আমি কি বলতেছি দেখো, তাহলে আমি বললাম যে প্রথমে শস্য নিউক্লিয়াসে দুটি ভাগে বিভক্ত হলো, একটি নিউক্লিয়াস ডিম্বক রন্ধ্রের দিকে, একটি নিউক্লিয়াস ডিম্বক মূলের দিকে। ডিম্বক মূলের দিকে যে নিউক্লিয়াস সে আবার বিভাজিত হয়ে দুটি কোষ গঠন করল, আর ডিম্বক রন্ধ্রের দিকে যে নিউক্লিয়াসটি সে বারবার বিভাজিত হয়ে ওপরে একটি ফুটবলের আকার ধারণ করল। এই ধরনের গঠনযুক্ত আমরা নিউক্লিয়াসকে বলবো কি নিউক্লিয়াস, কি ধরনের শস্য, হ্যালোবিয়াল শস্য। তাহলে শস্যের গঠন কমপ্লিট। এরই সঙ্গে আরেকটু তোমাদের যোগ করছি, যেটা পড়ানোর বিষয়, সেটা হচ্ছে ফল। ফল কাকে বলে, ফল বলতে আমরা কি বুঝি, ফলের কোন কোন পার্টগুলো এই জায়গার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করব। দেখো আমরা জানি যে একটা উদ্ভিদের ক্ষেত্রে ফল, ফলটা কি, দেখো আমি একটু আগেই যদি তোমাদেরকে বলা হয় এটা কি, এটা হচ্ছে একটি মানে স্ত্রী স্তবক, এটা গর্ভাশয়, গর্ভদণ্ড আর গর্ভমণ্ড। এই গর্ভাশয় পরিবর্তিত হয়, যদি গর্ভাশয়টা পরবর্তীকালে এই গর্ভাশয়টা পরিবর্তিত তৈরি হবে ফল। আর যদি এই গর্ভাশয়ের মধ্যে নিষেক সম্পন্ন হয় তবে হবে বীজ। আর যদি নিষেক সম্পন্ন না হয়, সরাসরি অনিষিক্ত ডিম্বাণু থেকে ফল সৃষ্টি হয়, মানে এটা নিষেক সম্পন্ন না করে ফল সৃষ্টি হয়, তখন তার একটা নাম আছে। আর নিষেকের পর যদি সৃষ্টি হয় তখন তার একটা নাম রয়েছে। সেই দিক থেকে আমরা ফলকে দুই ভাগ করি, একটা আদর্শ ফল বা প্রকৃত ফল, আর হচ্ছে অপ্রকৃত ফল। তাহলে আমরা দেখলাম ফলের দুটি ভাগ, এই যে ফল এর দুটা ভাগ, প্রকৃত ফল
আরটা হচ্ছে অপ্রকৃত ফল। দেখো প্রকৃত ফল অপ্রকৃত ফল কি এক্ষুনি বললাম, গর্ভাশয় পরিবর্তিত যদি ফলে রূপান্তরিত হয় প্রকৃত ফল, আর গর্ভাশয় ছাড়া অন্য কোনো অংশ যদি ফলে রূপান্তরিত হয় তখন থেকে বলা হচ্ছে কি অপ্রকৃত ফল। যেমন অপ্রকৃত ফলের উদাহরণ কি, চালতা, আপেল। আমরা চালতা যে খাই, চালতার সবুজ রঙের অংশটা ছাল ছাড়িয়ে খাই। তোমরা জানো চালতার কোন অংশটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, ওটার নাম কি? তোমরা ভাবছো ওটা চালতা ফল, না, ওটা বীতি। চালতার বীতিটাকে আমরা খাই। আর আপেল যে খাচ্ছ না, আপেলে কিটাকে খাই বলতো? পুষ্পাক্ষটা ফলে রূপান্তরিত হচ্ছে, সেটাকে খাচ্ছি। সেই ধরনের ফলকে বলা হয় কি অপ্রকৃত ফল। আর ডিম্বাশয় থেকে যে ফলটা তৈরি, গর্ভাশয় পরিবর্তিত যে ফল তৈরি, সেগুলিকে প্রকৃত ফল। এটা একটা ভাগ আছে। আবার কোন সময় যদি ডিম্বাশয়ের সঙ্গে নিষেকের ফলে যে বীজ উৎপন্ন হবে, যেখান থেকে ফল উৎপন্ন হবে, তাকে আমরা বলব, সেটাই হচ্ছে প্রকৃত ফল। ডিম্বাশয় পরিবর্তিত নিষেক সম্পন্নের মাধ্যমে, বীজ উৎপাদনের মাধ্যমে প্রকৃত ফল হবে। এই প্রকৃত ফলকে আমরা আদর্শ ফল বলি। এটা আদর্শ ফলের গঠন কিরকম হবে বলছে, আম একটি আদর্শ ফল। আমি একটা আম আঁকতেছি, ধরো একটা আম, এটা আম। আম একটি কি ফল? আদর্শ ফল। আর আদর্শ ফলে কটি অংশ? না, আদর্শ ফলে মূলত দুটো অংশ। তাহলে তাহলে আমরা চলে গেলাম প্রকৃত ফল কাকে বলে, অপ্রকৃত ফল কাকে বলে বললাম। এবার একটা আদর্শ ফলের সম্বন্ধে বর্ণনা করব। একটা আদর্শ ফলের ক্ষেত্রে দুটি অংশ। তাহলে আদর্শ ফল এর দুটো অংশ কি কি? একটিকে বলবো বীজত্বক বা ফলোত্বক, ফলোত্বক আর বীজত্বক, ফলোত্বক আর বীজত্বক, ফলোত্বক আর বীজত্বক। ফলোত্বক কোনটা? না, এই যে বাইরের অংশটা, এটা হচ্ছে ফলোত্বক। ফলোত্বকের অনেকগুলো অংশ আছে। দেখো আমি প্রত্যেকটা পার্ট কি আলাদা আলাদা করে দিচ্ছি। দেখো আমরা তিনটা স্তর পেয়ে গেলাম। এই ফলোত্বকের তিনটি অংশ কি কি? বহিস্তক, মধ্যস্থক আর অন্তস্তক। বহিস্তক, মধ্যস্থক আর হচ্ছে অন্তস্তক বা অন্তঃফলোত্বক, যা লিখতে পারো। কোনো জিনিসটাই ভুল নয়, যেটা লিখবে সব ঠিক। বহিস্তক, মধ্যস্থক, অন্তস্তক। এই যে বাইরের অংশটা একবারে সবুজ রঙেরটা দেখছো, এটা বলে বহিস্তক। অর্থাৎ একটা আমের যে অংশ সবুজ রঙের পেকে গেলে হলুদ বা লাল যে আকার ধারণ করে, সেটাকে বলে বহিস্তক। আর আমের ভক্ষণযুক্ত অংশ, যেটাকে খাই, এই যে অংশটা যেটাকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, এটাকে বলা হয় মধ্যস্থক। মধ্যস্থক। আর এই লালটা কি? না, লালটা হচ্ছে আঁঠি। এই আঁঠির উপরের ত্বকটার নাম হচ্ছে কি? আঁঠির উপরের ত্বকটার নাম হচ্ছে অন্তস্তক। অন্তস্তক। তাহলে অন্তস্তকটা কি? বীজের উপরের ত্বক। তাহলে এর ভেতরে এই অংশটার নাম কি? এটাকে বলা হচ্ছে বীজ। তাহলে দেখলাম একটা আদর্শ ফলের দুটি অংশ, একটা ফলোত্বক আর একটা বীজত্বক বলতে পারো, আবার আপনি বীজও বলতে পারো, কোনো সমস্যা নেই, বীজ বলবে। ফলোত্বক, বীজ। ফলোত্বকের তিনটি অংশ, বহিস্তক, মধ্যস্থক, অন্তস্থক। সবুজ রঙের অংশ যেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করি, বহিস্তক। যেটা সবুজ রঙ সেটা হচ্ছে বহিস্তক, যেটাকে খাই সেটা মধ্যস্থক। ওপরে আঁঠি অংশটা যেটাকে ফেলে দিই,
অন্তস্থ, তার ভেতরে যে অংশ আছে সেটা হচ্ছে বীজ। বীজের দুটো পার্ট, তাই জন্য বলা হয় কি দ্বিবীজপত্রী। এছাড়া কি আছে এখানে বহুভ্রূণতা আছে। বহুভ্রূণতা কি বলে না, আমরা জানি যে একটা বীজ রোপণ করলে সেখান থেকে একটা গাছ হয়। এখানে কিন্তু কিছু কিছু বীজের ক্ষেত্রে, কিছু কিছু উদ্ভিদের বীজের ক্ষেত্রে একটা বীজ রোপণ করলেও সেখান থেকে কিন্তু একাধিক গাছ উঠবে। অর্থাৎ একটি বীজের মধ্যে যদি একাধিক ভ্রূণ থাকে, একটি বীজের মধ্যে একাধিক ভ্রূণ থাকলে তখন তাকে বলা হয় কি বহুভ্রূণতা। বহুভ্রূণতা দুটো ভাগ, একটা হচ্ছে প্রকৃত ভ্রূণতা আর হচ্ছে ম্যাকি ভ্রূণতা। একটা বীজের মধ্যে একাধিক ভ্রূণ প্রকৃত ভ্রূণতা, আর একটা ভ্রূণস্থলীর মধ্যে যদি, বা একটা ভ্রূণস্থলীর মধ্যে একাধিক যদি ভ্রূণ থাকে তখন তাকে বলা হয় কি ম্যাকি ভ্রূণতা। আজ এই পর্যন্ত। যদি তোমাদের কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দেব। তার সঙ্গে সঙ্গে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন যে অধ্যায়টি সেটি সমাপ্ত। এর সম্বন্ধে কিছু কোশ্চেন আমি আগের অধ্যায় আরম্ভ করার আগে তোমাদেরকে দিয়ে দেব। থ্যাংক ইউ।